দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, রাজনীতির আকাশে হঠাৎ বদল হয়, যেমনটা আমরা আবহাওয়াও দেখি অনেক বদল, কিন্তু মাঝে মধ্যে সরকার এবং রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যায়, সেখান থেকেও কিন্তু পরিত্রাণ হয়, পরিবর্তন আসে নতুনের যুগে। আর আমরা আমাদের আজকের এই আয়োজনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং সেই রাজনীতির ক্ষেত্রে নির্বাচনমুখী বাংলাদেশ এই শিরোনামে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। একজন রাজনীতিবিদ আমাদের সঙ্গে আছেন, তাকে স্বাগত জানাতে চাই। কামরুজ্জামান রতন, তিনি সমাজ কল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিএনপি। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। রাজনীতিতে অনেক কিছু হয়, অনেক চ্যালেঞ্জ থাকে এবং সেই চ্যালেঞ্জ উত্তরণের পরে দেশের মঙ্গলেই কাজ করেন রাজনীতিবিদরা। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মুখোমুখি একটা অবস্থানে এসে গিয়েছিল এবং সেক্ষেত্রে জনগণের মধ্যে একরকমের সংকট তৈরি হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে ইন্টারভেন করতে হয়েছে এবং তিনি উদ্যোগ নিয়ে আমরা লন্ডনে দেখেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একটা দারুণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে দেখা গেছে যে কিছুটা নির্বাচনমুখী হয়েছে পুরো বাংলাদেশের ব্যবস্থা। আমরা যদি এই যে বৈঠকটা হওয়া, আমরা সেখানে দেখেছি যে খালেদা জিয়ার সেক্ষেত্রে এটার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে হয়েছে। একটু নেপথ্যের ঘটনাটা জানতে চাই যে আসলে কিভাবে এই লন্ডন বৈঠকটা হলো। ধন্যবাদ এটিএন নিউজ এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতাদেরকে। এটার নেপথ্যে বলতে আমি ওইভাবে আমি বলবো না, এটা প্রত্যাশিত ছিল। তো প্রত্যাশার জায়গায় যেতে এখন আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি আগের তুলনায় অনেক সুস্থতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো এখন উনি সচেতন। ওনার অ্যাবসেন্স তারেক রহমান, যিনি অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে সফলভাবে বাংলাদেশে এই জাতীয়তাবাদী দলকে, আন্দোলনকে বেগবান করতে গিয়ে উনি ওনার অবস্থান থেকে যতটুকু যেভাবে যা করার, উনি কিন্তু সমস্ত প্রচেষ্টা, নিরন্তর একটা প্রচেষ্টার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে আজকে যে সফলতার 5ই আগস্ট, উনি কিন্তু এটা সফলতার মধ্যে কিন্তু উনি একজন অংশীজন। তো আমরা একটা সাফল্যের পরে আমরা অতীতও দেখেছি এই সফলতার যে সামগ্রিক একটা মূল্যায়ন, সামগ্রিক যে সফলতাটা, এটা আমরা কিন্তু হীন মানসিকতা থেকেই আমরা কিন্তু কেউই এককভাবে নিতে চেয়েছি। আমি দলগতভাবে বা আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাবই যে আমার এতটুকু সফলতা ছিল, আমি সব। কিন্তু সার্বিকভাবে আমাদের বুঝতে হবে মানুষ সচেতন, মানুষ সতর্ক। এই যে দেখেন এত বড় একটা সফলতা, এটা কিন্তু ব্যক্তি কোনো দল বা কোনো ব্যক্তির মাধ্যমে একক ব্যক্তিত্বের ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। সেখানে কিন্তু আমার দল এবং আমার বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কখনই বললেন না আমি এটার ইনিশিয়েটর, আমি এটার সফলতার সমস্ত ভাগিদার। ওনার কথার মধ্যে দেখেন সামগ্রিক একটা সফলতার মধ্যে সবাইকে উনি অ্যাকোমোডেট করে ভাগ করতে উনি চেয়েছেন এবং ভাগ করে নিয়েছেন। সবাইকে একটা শেয়ারিং দিয়ে উনি কিন্তু সবাইকে সমমর্যাদা দিয়েই কিন্তু এই সফলতাটাকে ভাগ করতে চেয়েছেন। তৎপরবর্তীতে আমরা জানি একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। কে দায়িত্ব নিয়েছেন? বিশ্ববরেণ্য একজন অর্থনীতির উপর, যিনি আমাদের বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন, সেদিন ডক্টর ইউনূস এবং শান্তিতে নোবেল জয়ী। ওনার ক্রেডিবিলিটি নিয়ে, ওনার ঐতিহ্য, ওনার মেধা, ওনার যে কমিটমেন্ট বাংলাদেশ এবং সারা বিশ্বে ওনার যে একটা পরিধিতে ওনার একটা যে সমন্বিত একটা, ওনার যেই ধরনের একটা সারা পৃথিবীর মানুষ যাকে ওনাকে চিনে, উনি যখন এই দায়িত্বটা নিয়েছেন, বুঝে নিয়েছেন, উনি তখন বিদেশে অবস্থান করেছেন। তারপরেও ওনাকে আমরা কিন্তু সবাই সম্মিলিতভাবে, এই প্রচেষ্টা কোনো দলের না, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্বটা নিয়েছেন। নেওয়ার পরে এখন আমার বলতে দ্বিধা নেই, ডক্টর ইউনূস সাহেব কিছু তো তার উনি পর্ষদ সাজিয়েছেন, তারপর সমস্ত দলের সাথে উনি কথা বলেই কিন্তু আজ পর্যন্ত এখানে নিয়ে এসেছেন। তো দেখেন, যখনই এই লন্ডনের এই বার্তাটা, আপনারা জানেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে থাকেন এবং চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, যেটা বাস্তবতা। তারেক রহমান বিদেশে অবস্থান করেছেন, সেটা লন্ডনে। বেগম খালেদা জিয়া কেন, তারেক রহমান নিজেও এটার উদ্যোগী ছিলেন, উনি আসবেন, একটা সুযোগ হয়েছিল। আপনি দেখেন এইখানে আমি দুইভাবে এই মূল্যায়নটা করবো। একটা হলো আমি ওনার তারেক রহমানের কর্মী হিসাবে আমি এটা ব্যক্তিগতভাবে আমার জীবনের চরম উৎকর্ষ, একটা ঐতিহ্য এবং মর্যাদার জায়গায় আমি মনে করছি। দেখেন তারেক রহমান বিদেশে বসে প্রতিদিন নাই চিন্তার সামান্যতম কণা, দিন রাত্রে তফাৎ 6 ঘন্টা, তারপরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে
প্রান্তিক জনতার মধ্যে কিন্তু ওনার অবস্থান, এই যে একটা সময় ব্যয় করেছেন জীবনের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে এই দলকে সংগঠিত করতে, আন্দোলনকে বেগবান করতে উনি যে সময়টা দিয়েছেন, ওনাকে ফিজিটিভ একটা আসামি হিসেবে, পলাতক আসামি হিসেবে এই বাংলাদেশ এবং এই হাইকোর্ট কর্তৃক তার যে বক্তৃতা তা সমস্ত কিছু জানেন আপনার ব্যান করে দিয়েছিল, প্রচারে নিষেধাজ্ঞা ছিল, প্রচার নিষেধ। মানে ওনার কথা মনে হয় যে উনি এই দেশে একটা মানে এই দেশের নাগরিক উনি নন, ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নন, ওনার মা 3 বারের প্রধানমন্ত্রী, উনি মনে হয় যে পৃথিবীতে একটা আগন্তুক জীব হিসাবে এই বাংলাদেশে অবস্থান করছেন, তাকে আইন করে বাংলাদেশে তার বক্তব্যকে বন্ধ করে দিয়েছিল। আমরা যদি আরো একটু প্রিসাইজলি এই আলোচনায় ঢুকতে চাই, এই যে বৈঠকটা হলো, আমরা যেটা বলছিলাম যে সেই বৈঠকের নেপথ্যে বেগম খালেদা জিয়ার যেমন ভূমিকা আছে এবং দুই পক্ষের মধ্যে যথেষ্ট পরিমাণে স্যাক্রিফাইস ছিল বলে ধরনের বৈঠক হচ্ছে। আমরা এই বৈঠক পরবর্তী বাংলাদেশে একরকমের একটা ইতিবাচক আবহ দেখছি, কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন, এই বৈঠক পরবর্তী সময়ে কি সেই গুণগত পরিবর্তনের প্রত্যাশা করতে পারি আমরা? ওইখানে আলোচনা হয়েছে, আলোচনার ইমপ্লিমেন্ট তো বাংলাদেশেই হবে। জি, আলোচনাটা ওখানে হয়েছে। আমি প্রথম যে বলেছি, আমি দুদিক থেকে এটা সফলতা দেখি, আমি গর্ববোধ করি। তারেক রহমানকে যারা বাংলাদেশের রাজনীতিতে অপাঙ্ক্তেয় করতে চেয়েছিলেন, তারেক রহমানকে বাংলাদেশে যে একটা মানে ওনার নামের পিছনে এই আওয়ামী লীগ কী ধরনের বয়ান দিয়েছিল, আমার সবচেয়ে গর্বের জায়গা যে পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ যে নোবেল বিজয়ী আমার ইউনুস এবং এই দেশের তত্ত্বাবধায়কের প্রধান হিসাবে আমার তারেক রহমানকে যেভাবে অ্যাকসেপ্ট করেছেন, পাশাপাশি যেখানে উনিকে বসিয়ে আমার তারেক রহমানকে যে মর্যাদাটা দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ যে অনেক দিনের কষ্টের ফসল এটা। আমরা যতটুকু শুনেছি উনি যখন বাসার থেকে যেই মুহূর্তে রওনা দিলেন, ওই মুহূর্তে তার অনুভূতিটা যদি বাংলাদেশের মানুষ দেখত, বাংলাদেশের মানুষ চিরদিন তারেক রহমানের নামের পিছনে তো আমরা তো অনেক কিছু আমরা নেগেটিভলি আমরা প্রচার করি, বাট সত্যিকারে উনি মেধায় মননশীলতায় বাংলাদেশকে যেভাবে গ্রহণ করেছে, ওনাকে যেইভাবে পিছনে ফেলে রেখে ওনাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রকে যারা প্রচেষ্টা করেছিল, আমি প্রথম সফলতা ডক্টর ইউনূস সাহেব যেভাবে তাকে রিসিভ করেছেন এবং পরবর্তীতে কী আলোচনা হয়েছে, আমি পরবর্তী প্রশ্ন আসি। ইতিবাচক গুণগত মান, এটা যা আলোচনা হয়েছে ওনারা দুইজনই জানেন এবং দুইজনই দেশের প্রতি কমিটেড। আমি মনে করি ওনারা যা চিন্তা করেছেন এটা এদেশের জনগণ দেখবে। আমার এই 9 মাস পরে যারা বিএনপিকে ডক্টর ইউনূস সাহেবের বিপক্ষে বা এই তত্ত্বাবধায়কের বিপক্ষে যারা ন্যারেটিভ করেছে যে বিএনপি বোধহয় দ্রুত নির্বাচন চায়, মানে যেভাবে নেগেটিভলি বিএনপিকে উপস্থাপন করেছে, আসলে সেটা না। আমি মনে করি বিএনপি গণতন্ত্র প্রেমিক, বিএনপি 17 বছর যাবৎ এই নির্বাচনী বৈতরণী পার হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে তারা জনগণের কাছে যাবে, এই প্রত্যাশাটা বিএনপির ছিল, সব দলেরই ছিল। যেহেতু আমরা মনে করি বর্তমানে আমাদের জনগণের কাছ থেকে আমাদেরকে ডিপ্রাইভ করে দূরে রাখা হয়েছিল, আমরা মনে করি দ্রুত নির্বাচন মানে এইটা নয় যে সংস্কার চাচ্ছি না, তারেক রহমান মানে এইটা নয় যে বিচার চাচ্ছে না, উনি সমস্ত কিছু চাচ্ছে। এবং আমি আপনার বলতে দ্বিধা নেই, এখানে তারেক রহমান এবং ডক্টর ইউনূস মহোদয়ের মধ্যে যে দূরত্ব তৈরি করার জন্য এখানে একটা প্রচেষ্টা থাকতেই পারে। আমি মনে করি তারা ব্যর্থ হয়েছে এবং দেশ এগিয়ে নেওয়ার জন্য এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, রূপায়িত বাংলাদেশ করার জন্য আমি মনে করি ওই ব্যারিয়ারটা উঠে গিয়েছে। কিন্তু সারা বাংলাদেশকে যখন আমরা আলোচনার মধ্যে আনবো, সেখানে হয়তো এই বৈঠক নিয়েও কারো কারো নেতিবাচক বিষয় থাকবে, চাওয়া পাওয়া, এবং তার মধ্যে মোটা দাগে যে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার সেগুলো নিয়েও কারো কারো আলোচনা থাকবে। সেই আলোচনার প্রশ্নগুলো আপনার কাছে থাকবে। তবে একটা ছোট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা আসলে রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আপনার মতামত কিংবা উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদই, সঙ্গেই থাকবেন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। নির্বাচনমুখী বাংলাদেশ শিরোনামে আমরা আজকে আলোচনা করছি। কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের সঙ্গে আলোচনায় আছেন। তার সঙ্গে যেভাবে আলোচনায় ছিলাম সেখানে আবারও যুক্ত হতে চাই। রতন ভাই, আমরা বলছিলাম যে এই যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন সবাই চায়, যে রাজনীতি করুক না কেন সবাই কিন্তু চায় যে রাজনীতি কলুষিতমুক্ত হবে এবং জনগণের জন্য রাজনীতিটা হবে। যখন লন্ডনে বৈঠকটা হলো, সেই বৈঠকটা একটা বৃহৎ রাজনৈতিক দলের সাথে হয়েছে।
সেই জায়গা থেকে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা অনেকে এটাকে ইতিবাচকভাবেও নেয়নি। তো সেই জায়গা থেকে কি আপনার মনে হয় যে সকল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এই যে বৈঠকটা দিয়ে? দেখেন, 5ই অগস্টের সফলতার মধ্যে অংশগ্রহণ সবার এক ধরনের ছিল, কিন্তু তারপরে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জনগণের প্রত্যক্ষভাবে ভোটে আমরা ক্ষমতায় যাওয়ার। সে যাত্রায় যে যেভাবেই তার পথটা রচনা করবে, আদর্শকে জনগণের সামনে তুলে ধরবে, তার মধ্যে দিয়ে কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করতে পারে। এখানে কারো কোনো যেতে বা কোনো ধরনের বাধা এখানে আমরা বলতেছি না। আচ্ছা দেখেন, বাস্তবতা কি? তারেক রহমান তো লন্ডনেই থাকেন। ওনার এটা আমরা পজিটিভ নেব না কেন? উনি যদি স্বাভাবিকভাবে বাংলাদেশে থাকতেন, বাংলাদেশে এই মিটিংটা হতো। তো ওনার প্রতিনিধি হিসাবে আমার বিএনপির প্রতিনিধি কি এই ডক্টর ইউনূস সাহেবের সাথে কি বাংলাদেশে বসেনি? বাস্তবতা হলো তারেক রহমান ওখানে আসছেন, উনি ডক্টর ইউনূস গিয়েছেন, একটা বৈঠক হয়েছে। এটাকে যারা পজিটিভলি নেবে না, তাদের উদ্দেশ্য ইলমোটিভ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তাহলে আমি বলি, বেগম খালেদা জিয়া তো বাংলাদেশে ছিলেন। তা আমরা তো জানি জামাত ইসলামের নায়েবে আমির সহকারে তারা লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে কেন দেখা করলেন? বেগম জিয়া তো বাংলাদেশি ছিলেন। বাংলাদেশে গিয়ে উনি যদি করতেন, তাহলে তো তাদের নিয়ে তো আমার প্রশ্ন হয় যে খালেদা জিয়া বাংলাদেশে অবস্থান ছিল, তখন কেন খালেদা জিয়ার সাথে অবস্থান করে আপনার তার সাথে সাক্ষাৎ করলেন না? এখন আমি কি প্রশ্ন করব যে ওইখানে গিয়ে ওনারা কেন ষড়যন্ত্রটা করলো বা ওরা কেন বৈঠকটা করলো? এটা অবস্থানগতভাবে এটাকে আপনাকে নিতে হবে। তারেক জিয়া ছিলেন না বাংলাদেশে বা এখনও আসেননি। উনি থাকলে উনিও বাংলাদেশে কিন্তু এই পর্যন্ত কয়েকটা মিটিংয়ে বিএনপির প্রতিনিধিত্ব উনি তো করতেন। আমরা যদি একদম বিএনপিকেই, আপনি যেহেতু বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, বিএনপি বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল, এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণে বিএনপি কি আসলে সেই জায়গাতে এখনো পৌঁছাতে পেরেছে যে মানুষকে তারা যে প্রত্যাশা করে বিএনপির কাছে সেটা পুরোপুরি বাস্তবায়নযোগ্য? রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। আমাদের প্রচেষ্টা জনগণের প্রত্যক্ষ ভোট পাওয়ার জন্য যা যা করণীয় আমরা তো 31 দফা আমরা দিয়েছি, এবং আমরা ভবিষ্যতে কি করব সবই তো জনগণের মাঝেই কিন্তু আমরা ডিসক্লোজ করেছি। কিন্তু এখানে নাথিং হাইড। এখানে তো এমন না যে আমরা 31 দফা দিয়েছি, বাকি দফাগুলো আমরা কি বলেছি, এর মধ্যেও যদি কর্তন বর্ধন বা আমাদের যদি আরও সংমিশ্রণ করতে হয়, আমরা তো এগুলোর সাথে জনগণের কাছে তো আমরা প্রকাশিত করেই তো আমরা জনগণের কাছে আমরা ভোটের জন্য অবশ্যই নির্বাচনের আগে তফসিল ঘোষণা হবে, তফসিল ওইখানের মধ্যে অনেকগুলো আবার ইনক্লুড হবে। বা হ্যাঁ, আমাদের যারা প্রতিদিনই কিন্তু আমরা কিন্তু এক জায়গায় থেমে নেই, আলোচনার মধ্যে দিয়ে ভালো জিনিস বেরিয়ে আসছে। এই যে বিভিন্ন আমাদের যে কমিশন গঠন হয়েছে, ঐক্যমত কমিশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু সেটেল ডাউন অলরেডি কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। সুতরাং আমাদের চিন্তা চেতনা এবং আমাদের আদর্শগত আমাদের ম্যানিফেস্টোর মাধ্যমে আমরা জনগণের কাছে যাব। ওইখানে আমাদের এটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এবং মানুষের কাছে যে পথ নির্দেশনাগুলো যে আমাদের আগামী দিনের যে আমাদের ফোকাস কি, ভিশন কি, আমরা কিন্তু ওগুলো কিন্তু বলে কিন্তু আগামীতে আমরা যাব, এটা কিন্তু আমাদের প্রত্যাশা। আমি যে জায়গায় আমি বলেছিলাম ওইটাকে আমরা পজিটিভলি নেই যে তারেক রহমান এই বাংলাদেশের সন্তান, জিয়াউর রহমানের সন্তান, আমার দলের এখন বর্তমানে সে অ্যাক্টিং চেয়ারম্যান কি বেগম খালেদা অসুস্থতার কারণে সার্বিকভাবে উনি দায়িত্ব নিয়েছেন। এবং আমি মনে করি যে ওনার সাথে এখানে কোনো ভায়া মিডিয়া ছিল না, সন্তান তুলে আমরা দেখেছি তারেক রহমানকে কিভাবে ডক্টর ইউনূস 2 হাত দিয়ে তাকে আলিঙ্গন করে। এটা মানেটা কি? দুজনের কাছে আসতে পেরেছে। এটাকে আমি পজিটিভলি না আমরা নিতে চাই। কোন মাটিতে হয়েছে সেটা বড় কথা না, কোন মাটিতে হয়েছে এটা বড় করে দেখে যারা মধ্যে ছিদ্র অন্বেষণ করে তারা আমার দলকে এবং আমার তারেক রহমানকে এবং আমার এই দলের ভবিষ্যৎকে নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যেটা জনগণের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্নও আছে, সেটি হচ্ছে যে তারেক রহমান কবে দেশে ফিরবেন? এটা একটা আলোচিত বিষয়। অনেক জায়গাতে অনেক উত্তর দিয়েছেন। আপনাকে ওই প্রশ্নটা করতে চাই যে তাহলে তো এখন সবকিছুই সেটেল হয়ে গেছে, তারেক রহমানের দেশে ফেরারও সময় হয়ে গেছে, আসলে কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন? সেটা আমি দলের কর্মী হিসাবে এই মিডিয়াতে এই অনলাইনে আমি যদি স্পেসিফিক ডেটটা বলি এটা আমার ঠিক হবে না। যদি আমি সম্ভাব্য সময়টা আমরা জানি 5ই অগস্ট একটা আমাদের বিজয় দিবসের মতো আমাদের একটা উদযাপন হবে, যতটুকু আমরা জানি। অলরেডি কিন্তু ওনার যতগুলো মামলা ছিল, এবং উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, উনি দেশের সার্বভৌমত্বের পক্ষে আন্তর্জাতিকভাবে অনেকগুলো কিন্তু হায়নার চোখ ওনার দৃষ্টি কিন্তু ওনার দিকে নেগেটিভলি, হ্যাঁ, ওনার দিকে কিন্তু প্রতীয়মান একেবারে কিন্তু টার্গেট পয়েন্টে কিন্তু ওনাকে রেখে কিন্তু বাংলাদেশের, কারণ উনি সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশকে এই মানচিত্রকে সমুন্নত করে রাখতে তারেক জিয়া কিন্তু বাংলাদেশের জিয়াউর রহমানের পরেই বলতে হবে আমরা কিন্তু ওনাকে কিন্তু সামনে নিয়ে জাতি কিন্তু এগোচ্ছে।
উনি আসবেন, অবশ্যই উনি আসবেন, এবং ওনার বাই দিস টাইমে আমরা জানি মামলাগুলো প্রত্যাহার হয়েছে, এবং নিশ্চয়ই এটা আমি অনুমান করি বলবো, যখন ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান, ওনার নিরাপত্তা বলেন, ওনার এসে উনি কীভাবে বাংলাদেশের পলিটিক্সটা করবে, এটা নিশ্চয়ই আলোচনা হয়েছে। আমি মনে করি জুলাই আগস্টের পূর্বেই বাংলাদেশের মানুষ এই মাটিতে তারেক রহমানের পদচারণা ইনশাল্লাহ প্রত্যক্ষভাবে দেখবে। সেই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, বেগম খালেদা জিয়া আমার চেয়ারপারসন যখন বগুড়াতে গিয়েছিল, ওর পরে লন্ডনে ওনার সাথে একবার দেখা হয়েছিল, ওইটা বাঁধ ভাঙা যে মানুষের একটা জনস্রোত ছিল, তখন আমি বললাম যে ম্যাডামের আজকে তো বগুড়ায় গেল, আমরা তো ওই ম্যাডামের সাথে ছিলাম, আজকে যে বাঁধ ভাঙা জোয়ার দেখলাম, আপনি গেলে জানি কি হয়। তখন উনি বলে কি আপনার সংকীর্ণ মনোভাব কেন, ও শুধু বগুড়াতেই হবে, সারা বাংলাদেশে কি আমাকে নিয়ে এই উচ্ছ্বাস, এই মানুষের প্রাণডালার শুভেচ্ছাটাকে আমি পাবো না? তখন তো আমি লজ্জায়, আমি স্বাভাবিক কারণে। তাহলে এই বাংলাদেশের মানুষের প্রতি তার প্রত্যাশা এবং মানুষের প্রতি তার যে বিশ্বাস, এই বিশ্বাসটাকেই আমি পুঁজি করে বলতে চাই, আগামী দিনে মানুষের ভালোবাসার উপর ভর করে ইনশাল্লাহ বাংলাদেশে উনি আসবেন, আর আল্লাহ তাকে সম্পূর্ণ হেফাজত দিবেন, এই বিশ্বাস আমি কর্মী হিসাবে অবশ্যই আমি করি। নির্বাচনমুখী বাংলাদেশ আমাদের যেহেতু আলোচনার বিষয়, আমরা ফেব্রুয়ারিতে যদি নির্বাচনকে ধরি, তবে এখন সবগুলো রাজনৈতিক দলের তো একটা প্রিপারেশনের বিষয় আছে। সেই প্রিপারেশনের কথা যদি মাথায় নেই, তাহলে এখনও কি নির্বাচনমুখী হওয়ার সময় হয়ে গেছে না সবগুলো রাজনৈতিক দলের, তাদের যে দলীয় প্রিপারেশন এবং নির্বাচনী প্রিপারেশনগুলো সমাধান করার জন্য? এখন আমি অতীতে 91, 2001, তারপর 1996-তে আপনি দেখেন 3 মাসের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল, ওইখানে তখন কিন্তু কোনো সংস্কারের প্রশ্ন আসেনি। তত্ত্বাবধায়কটা আমাদের মাধ্যমেই আমরা 3 মাসের মধ্যে আমরা ইলেকশন করতেছি। এখন দেখেন এই সময়টা কি হয়েছে, এই সময়টা গণতন্ত্র উত্তরণের জন্য, আজকের আমি ভোট দেওয়ার যে পরিবেশ হয়েছে, এইটার জন্য আমার হাজার হাজার আমার ছাত্র জনতা, আমার সন্তানরা এদেশে রক্ত দিয়েছে, তাদের একটা বিচারের ব্যাপার আছে। এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে ওই নির্বাচন নিয়ে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এই ধরনের কেউ যেন কোনো কথা না বলতে পারে। ইতিমধ্যে ডক্টর ইউনূস কিন্তু বলেছেন বাংলাদেশের পরবর্তী যে ইলেকশনটা হবে এটা হবে ঐতিহাসিক। তো ঐতিহাসিকভাবে একটা ইলেকশন করতে হলে 18 লক্ষ বাংলাদেশে নির্বাচনের সাথে সম্পৃক্ত। আপনি দেখেন এই পাপিষ্ট সরকার চলে যাওয়ার পরে বিভিন্ন যে নির্বাহী যারা নির্বাচনী কন্ডাক্টগুলো করে, তাদের মধ্যে তো অনেকগুলো ওই ছারপোকাগুলো এখনও রয়ে গেছে। তাতে একটু আমরা তাদেরকে পরিশুদ্ধ করে একটা জায়গায় আনতে যে সময়টা লাগবে, ওই সময়টার ব্যাপারে আমার দলও সচেতন, এবং এমন একটা সময় আমরা নিয়ে যেতে চাই। ইতিমধ্যে 9 মাস হয়েছে, আমরা মনে করি কখনো ডক্টর ইউনূস তো বলেছে ডিসেম্বর থেকে জুন, আবার এখন উনি বলেছেন এপ্রিল, আবার এখন আমরা যেটা জানি সেটা আবার রোজার আগে, যেটা একটা সম্ভাব্য কথাবার্তা বলেছি, এর আগে কিন্তু যৌথ ইশতেহারে একটা কথা আসছে, সংস্কার সম্ভাব্য যে সংস্কারগুলো যা একেবারে যেটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা যা জুলাই সনদ হওয়ারও কিন্তু অবশ্যই জুলাই সনদ, তো এটা আমরা 5 আগস্টের পূর্বে হয়ে যাবে, সেই ব্যাপারে সবাই ঐক্যমত। এবং বিচারের মিনিমাম যে কতগুলো 2-1টা যদি বিচার হয়, তাদেরকে যদি আমরা কনভিকশন আপনি যখনই করবেন, ভিজিবলি যখন আমরা দেখবো হ্যাঁ বিচারের আওতায় দেশ চলে আসে, মানুষের মধ্যে আস্থা এবং পরিবর্তনের কথাটা মাথায় আসবে। আমাদেরকে আসলে থামতেও হবে, অনুষ্ঠানের সময় বলছে যে শেষ আসলে। এবং আমরা এটাও জানি যে তরুণদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা আজকে যেহেতু নির্বাচন কমিশনে তাদের রাজনৈতিক দলের নিবন্ধনের যে শেষ দিন, সেদিন তারা হয়তো আবেদন করবে। সব কিছু মিলে রাজনৈতিক সব কিছু নির্বাচনমুখী হোক এবং দেশ এগিয়ে যাক। আশা করছি যে আপনাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হোক। আজকের যে নির্বাচন, সুষ্ঠু গণতন্ত্রের যে নির্বাচনের কথাটা আমরা বলছি, এটা তো এই তরুণদের একটা বিশেষ অবদান আছে, তাদেরকে আমরা কনগ্রেস জানাই। অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশকে একটা পৃথিবীর মানচিত্রে নিয়ে যেতে এই তরুণ প্রজন্ম যেন আমাদের রাজনীতির একটা অংশীজন হয় এবং তারা ভালো কিছু করে, একটা গুণগত পরিবর্তনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে এই এনসিপি তারা পার্টিসিপেট করুন এবং তাদের মাধ্যমে বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে এগিয়ে আমাদের এই বাংলাদেশকে তারা সমুন্নত রাখুক। আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আবারও কথা হবে কোনো না কোনো আয়োজনে। দর্শক, বাংলাদেশে এগিয়ে যাক, রাজনীতিবিদরা এগিয়ে যাক, নির্বাচন ব্যবস্থা সহ সব ধরনের সংস্কার হয়ে একটা সুন্দর বাংলাদেশ আগামীর দিনে আমাদের স্বপ্ন পূরণ করুক। আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীর দিনে নতুন কোনো বিষয়ে ভিন্ন কোনো অতিথির সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।